স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাজনৈতিক পালাবদল, সীমান্ত ইস্যু, পানি বণ্টন, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা সব মিলিয়ে এই সম্পর্ক বহু দশক ধরেই ওঠানামার মধ্য দিয়ে গেছে। তবে ২০২৪ সালের আগস্ট মাসে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন এক রূপান্তরকাল অতিক্রম করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশে একটি বড় অংশের মধ্যে এই ধারণা জোরালো হয় যে দেশটি আগের তুলনায় ভারতের প্রভাব ও আধিপত্য কমানোর দিকে এগোচ্ছে। এর ফলশ্রুতিতে দুই দেশের পারস্পরিক আস্থায় টানাপোড়েন দেখা দিতে শুরু করে। কূটনৈতিক পর্যায়ে সম্পর্ক পুরোপুরি ভেঙে না পড়লেও রাজনৈতিক বক্তব্য, মিডিয়া বিশ্লেষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনার মাত্রা স্পষ্টভাবে বেড়ে যায়। এই পরিস্থিতি আরও চূড়ান্ত রূপ নেয় শহীদ হাদি হত্যাকাণ্ডের পর। প্রকাশ্যে গুলি করে হত্যার পর হামলাকারীদের পালিয়ে যাওয়ার ঘটনা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার তদন্ত চলমান থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দ্রুত আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে ওঠে। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রেক্ষাপটে এই হত্যাকাণ্ডকে কেউ কেউ রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করেন, আবার কেউ এটিকে একটি বিচ্ছিন্ন নিরাপত্তা ঘটনা হিসেবেও দেখছেন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য, হুমকি-ধামকি ও আক্রমণাত্মক ভাষা লক্ষ্য করা যায়। বিশেষ করে কিছু ভারতীয় অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী মন্তব্য ও সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়। যদিও এসব বক্তব্য রাষ্ট্রীয় অবস্থান নয়, তবুও এগুলি জনমনে উদ্বেগ তৈরি করেছে। এই প্রেক্ষাপটেই পাকিস্তান থেকে প্রকাশিত একটি ভিডিও নতুন মাত্রা যোগ করে আঞ্চলিক আলোচনায়। ভিডিওটিতে এক বক্তা দাবি করেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে পাকিস্তান পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে। বক্তৃতায় বলা হয়, সম্ভাব্য সংঘাতে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করবে, আর চীন, অরুণাচল ও লাদাখ অঞ্চলে সক্রিয় হলে ভারত কৌশলগতভাবে স্যান্ডউইচ অবস্থায় পড়তে পারে। এসব বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিতর্কের জন্ম দেয়। বক্তা নিজেকে একজন সাধারণ নাগরিক হিসেবে পরিচয় দেন, যিনি বাংলাদেশের মাটি, ইতিহাস, ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানান। তার দাবি অনুযায়ী তিনি ২০২১ সাল থেকেই একটি প্রচারণা চালিয়ে আসছেন, যদিও শুরুতে এতে তেমন সমর্থন ছিল না। বক্তৃতায় তিনি মুসলিম যুবকদের উপর দমনমূলক ব্যবস্থার সমালোচনা করেন এবং ভারতীয় শাসন ব্যবস্থার প্রতি কঠোর বিরোধিতা প্রকাশ করেন। ভিডিওতে বক্তা বলেন, বাংলাদেশ ভারতীয় আধিপত্য প্রত্যাখ্যান করেছে এবং পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বাংলাদেশ-পাকিস্তান ঐক্যের পক্ষে রয়েছে। তিনি শিক্ষা, বাণিজ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে দুই দেশের সম্পর্ক জোরদারের আহ্বান জানান। তার ভাষায়, এই সহযোগিতা কোনো দেশবিরোধী অবস্থান নয়, বরং একটি বেসিক রক্ষা কবচ। বক্তৃতায় ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বলা হয়, কেউ যদি বাংলাদেশের প্রতি অবমাননাকর দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে পাকিস্তানি জনগণ ও সেনাবাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে তিনি অখণ্ড ভারত মতাদর্শের সমালোচনা করেন এবং একে আধিপত্য ও দাসত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। বক্তা শহীদ উসমান হাদির বক্তব্যের প্রতিও সম্মান জানান। তিনি উদ্ধৃত করেন, যারা গুলিতে হার মানে না তারা নীরবতায় দাসত্ব গ্রহণ করে না, এবং এই বক্তব্যকে প্রতিরোধের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানের ঐক্য বিশেষভাবে প্রয়োজন তাদের জন্য যারা এই মতাদর্শ থেকে মুক্তি চায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বক্তৃতার বক্তার পরিচয়, রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা তিনি কোনো রাষ্ট্রীয় অবস্থান প্রতিনিধিত্ব করেন কিনা এসব বিষয়ে কোনো যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, এটি একটি ব্যক্তির মতামত বা আবেগঘন বক্তব্য হতে পারে, যা রাষ্ট্রীয় নীতির প্রতিফলন নয়। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক এখনও আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়েনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তেজনাপূর্ণ বক্তব্য ও ব্যক্তিগত বক্তব্যকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে গুলিয়ে না ফেলার পরামর্শ দিচ্ছেন তারা। সার্বিকভাবে বলা যায়, সাম্প্রতিক ঘটনাগুলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতায় নতুন উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। তবে বাস্তব নীতি নির্ধারণ এখনও কূটনৈতিক টেবিলেই সীমাবদ্ধ। ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করবে রাজনৈতিক সংযম, কূটনৈতিক উদ্যোগ ও উত্তেজনা প্রশমনের ওপর।